বাংলাদেশ নিয়ে আর কোনো শক্তিকে খেলতে দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। 19 জুলাই রাতে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল জানালেন ওবায়দুল কাদের। ডক্টর ইউনূসের উস্কানিতে বিবৃতি দিচ্ছে বিদেশি সম্প্রদায়। এবং 10 দিন পর চালু হলো মোবাইল ইন্টারনেট, বন্ধই থাকছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। বাংলাদেশকে নিয়ে আর কোনো শক্তিকে খেলতে দেওয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সহিংসতায় নিহত প্রত্যেকের হত্যাকারীকে শনাক্ত করে বিচারের আওতায় আনা হবে। কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় নিহত 34 জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান উপলক্ষে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। বিস্তারিত থাকছে নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে। গণভবনে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ সহ দেশের বিভিন্ন স্থানে নিহত 34 জনের পরিবার গণভবনে আসেন। প্রধানমন্ত্রী নিহত স্বজনদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজ খবর নেন। অনেকে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। এ সময় আবেগে আপ্লুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হতে দেখা যায়। প্রধানমন্ত্রী সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। এ সময় সৃষ্টি হয়। অশ্রুসজল চোখে প্রধানমন্ত্রী নিহতদের পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। আমি তো বুঝি আপনাদের ভেতরে আমাদের প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি, কাফন দাফনটাও তো করতে পারিনি, দেশেও ফিরতে পারিনি। 6 বছর আসতে দেয়নি আমাকে। তবে যখন আসছি সারা বাংলাদেশ ঘুরছি, চেয়েছি এই দেশের মানুষের জন্য একটু, কারণ আমার বাবা বলতেন দুঃখী মানুষের মুখে হাসি ফোটাও। আমি সেই চেষ্টাই করে যাচ্ছিলাম, কিন্তু এই যে বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? বাংলাদেশকে নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না জানিয়ে সরকার প্রধান বলেন, হত্যাকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে খুঁজে বের করে তাদের শাস্তি নিশ্চিত করা হবে। আর আমার চেষ্টা থাকবে যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে। সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ আপনাদের কাছেও সাহায্য, যদি আপনারা কিছু জানেন আমাদের জানাবেন। কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। কাজে আমি আপনাদেরই সাহায্য চাই। পরে প্রধানমন্ত্রী 34 জনের পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা হিসাবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল মারিয়া সিস্তিয়াগা ওচোয়া ডি চিনচিক্রো। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এদেশে চলমান সহিংসতার কথা মনে করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রদূতকে বলেন, শুরুতে কোটা সংস্কার আন্দোলনে জামাত শিবির সন্ত্রাসীরা ঘাপটি মেরে থাকলেও পরে ভয়ঙ্করভাবে সামনে আসে। যে প্রতিষ্ঠানগুলো সরকারের সফলতা ও উন্নয়নের প্রতীক, জনসেবামূলক এবং যেখানে সেখানে সাফল্য, সন্ত্রাসীরা সেই সব প্রতিষ্ঠানে হামলা করে। মারিয়া সিস্তিয়াগা বলেন, তিনি সংবাদপত্র থেকে ধ্বংসাত্মক কার্যকলাপ ও সংঘাতের বিষয়টি জানেন। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে ভাঙচুরের শিকার কয়েকটি স্থান পরিদর্শন করেছেন বলেও প্রধানমন্ত্রীকে জানান স্প্যানিশ রাষ্ট্রদূত। কারফিউ জারি না করা হলে 19 জুলাই রাতেই শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ বিষয়ে বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, তাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। রোববার দুস্থদের মাঝে খাদ্য সামগ্রীর বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের। ডক্টর ইউনূসের ইন্ধনে দেশি বিদেশি সম্প্রদায় বিবৃতি দিচ্ছে বলেও অভিযোগ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। দেখুন এই মিতুর রিপোর্ট। তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
বিএনপি, জামাত, ৭১-এর শত্রুদেরই প্রেতাত্মায়। এ সময় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারির প্রেক্ষাপট বর্ণনা করেন তিনি। আপনাদের নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে। ক্ষমতার জন্য আজকে লন্ডনে পলাতক এবং গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না হতো। ওবায়দুল কাদের বলেন, বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে, যেখানে 111-এর কুশলভ ডক্টর ইউনূসও যোগ দিয়েছেন। বিবৃতি যুদ্ধ চলছে দেশে বিদেশে, যেখানে আজ 111-এর মতো কুশীলভ ডক্টর ইউনূসও যোগ দিয়েছে। তিনিও যোগ দিয়েছেন। আমি চ্যালেঞ্জ করে বলতে চাই, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী নয়। অনুষ্ঠানে ঢাকা জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুস্থদের মাঝে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি ডাল লবণ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন, ঢাকা। কোটা সংস্কার আন্দোলন নিয়ে ডিবি হেফাজতে থাকা সমন্বয়কারকরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান হারুনুর রশিদ। তিনি বলেন, ছাত্র আন্দোলনের সমন্বয়কদের গ্রেফতার নয়, নিরাপত্তার জন্য ডিবি হেফাজতে রাখা হয়েছে। মেট্রো রেল স্টেশনে ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেফতার করা হয়েছে জানিয়ে ডিবি প্রধান বলেন, একজন নাশকতাকারীকেও ছাড় দেয়া হবে না। বিস্তারিত দেখুন মণ্ডলী নামের রিপোর্টে। সাম্প্রতিক সহিংসতায় রাজধানীর মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া মেট্রো রেল স্টেশন ভাঙচুরের ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এ বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিবি। কোঠা আন্দোলনকে ঘিরে একটি ব্রিফিংয়ে ডিবি প্রধান হারুনুর রশিদ বলেন, কোঠা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যারাই নাশকতা করেছে তাদেরকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। যারা এ ধরনের কার্যক্রম চালিয়েছে তারা ঢাকা সহ ঢাকার বাইরে যে কোনো জায়গায় তারা লুকিয়ে আছে, আমরা তারা লুকিয়ে থেকে তারা পার পাবে না। তাদের সেই গর্ত থেকে আমাদের ডিবির চৌকস টিম খুঁজছে, প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। ডিবি প্রধান আরও বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে নাশকতাকারীদের যোগাযোগের তথ্য পাওয়া গেছে। এই ঘটনাগুলি যারা ঘটিয়েছে, আমরা অনেক ইন্ধনদাতা, অর্থদাতা, অস্ত্রদাতা এবং রসদ দিয়েছেন যারা, অনেককে আমরা আইনের আওতায় নিয়ে এসেছি, জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদের প্রেক্ষিতে তাদের সাথে আরও কারা ছিল তাদেরকেও আমরা খুঁজে বের করছি। গণতান্ত্রিক সরকারকে যারা বিপাকে ফেলতে আন্দোলনের নামে নাশকতা চালিয়েছে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ডিবি প্রধান। একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় যারা কোঠা আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায়। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। টানা 10 দিন পর মোবাইলে ইন্টারনেট চালু হয়েছে, তবে দেশের সবচেয়ে বেশি ব্যবহৃত 4টি সামাজিক মাধ্যম মোবাইলে এখনই চালু হচ্ছে না। 4G সেবায় মেটার প্ল্যাটফর্ম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং বাইট ড্যান্সের প্ল্যাটফর্ম টিকটক বন্ধ থাকবে। সকালে বিটিআরসি ভবনে মোবাইল অপারেটরদের সাথে বৈঠক করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। ওই বৈঠকে এইসব অ্যাপ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জানান, সরকারের দেওয়া চিঠির যৌক্তিক ব্যাখ্যা দিতে না পারলে আপাতত ফেসবুক, টিকটক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধই থাকবে। ইন্টারনেটটাকে, টেলিযোগাযোগটাকে পুনঃস্থাপন করা এবং সেটা নির্দিষ্টভাবে আমি হয়তো ঘন্টা, সময় বা দিন উল্লেখ করতে পারছি না, কিন্তু যখনই আমরা তৈরি হব, যেখানেই পারবো, যেভাবেই পারবো, তত দ্রুত সেখানে সেভাবে আমরা ইন্টারনেট এবং টেলিযোগাযোগ সেবাটা পূর্ণাঙ্গ সক্ষমতা অনুযায়ী দেওয়ার চেষ্টা করব এবং আন্তরিকভাবে আমরা সব পক্ষ মিলে চেষ্টা করছি। সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত
11 ঘন্টা শিথিল থাকার পর আবার রাজধানীতে শুরু হয়েছে কারফিউ। সকাল থেকেই রাজধানীতে যান চলাচল অনেকটাই স্বাভাবিক রয়েছে। সকাল 9টা থেকে শুরু হয়েছে সরকারি বেসরকারি অফিসের কার্যক্রম। এদিকে সকাল 10টা থেকে ব্যাংকের লেনদেন শুরু হয়ে চলে বিকেল 3:30টা পর্যন্ত। এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সারা দেশে সহিংসতার জেরে গত 19 জুলাই রাত 12টা থেকে কারফিউ জারি করে সরকার। সেই সঙ্গে মোতায়েন করা হয় সেনাবাহিনী। দেশের পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় নিয়ে আসায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌ ও বিমান বাহিনীর প্রধান, পুলিশ মহাপরিদর্শক ও র্যাবের ডিজিকে ধন্যবাদ জানিয়েছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং এশিয়ান টেলিভিশন ও এশিয়ান গ্রুপের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। জামাত, বিএনপি, শিবির যেভাবে দেশকে ধ্বংসের পথে নেওয়ার চেষ্টা করছিল, কী যে অবস্থা করছিল এটা বলার মতো নয়। মানুষ যে ক্ষতি হয়েছে আমার মনে কয়েক হাজার কোটি টাকা। যাই হোক, মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই ধন্যবাদ। আপনি যোগ্য সময় মতন আপনি সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তের জন্য আমি হারুন এশিয়ান টিভির পক্ষ থেকে জানাই ধন্যবাদ। এবং জানাই ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে, পুলিশ প্রধান, আনসার প্রধান, র্যাব প্রধান সকলকে জানাই আন্তরিক এশিয়ান টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মানুষকে তুমি শান্তি দিও, আর মাননীয় প্রধানমন্ত্রীকে সুস্থ রেখো, ভালো রেখো, এবং সেনাবাহিনীর সকল সেনাবাহিনীকে জানাই আন্তরিক অভিনন্দন, এবং প্রশাসনের যত প্রশাসন আছে তাদের জানাই অভিনন্দন। খোদা হাফেজ, খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সম্প্রতি সংঘর্ষে নাশকতাকারীরা হামলা ও লুটপাট চালায় রাজধানী বাড্ডার ঐতিহ্যবাহী ক্লাব জাগরণী সংসদে। 19 জুলাই রাতে দেশের বিভিন্ন স্থানের মতো অর্ধ শতাব্দীরও প্রাচীন এই ক্লাব হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। ক্লাব কর্তৃপক্ষ এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। বিস্তারিত জানাচ্ছেন শেখ সোহাগ। 1968 সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বাড্ডা জাগরণী সংসদে হামলা করে নাশকতাকারীরা। এ সময় অফিস কক্ষ ভাঙচুর শেষে চলে লুটপাট। হামলার সময় ক্লাবে উপস্থিত ছিল একাধিক খেলোয়াড়। প্রথমে প্রতিরোধের চেষ্টা চালালেও এক পর্যায়ে প্রাণের ভয়ে পিছু হটে তারা। আমাদের রুমের হঠাৎ জানালাটা ভেঙে চলে আসছে। আমার পাশের বেডে ওর বুকের উপর এসে পড়েছে জানালা, কি দিয়ে বাড়ি মারছে জানি না। আসলে আমরা একসাথে প্রায় 28-30 জনের মতো প্লেয়ার এখানে বাড্ডা জাগরণী ক্লাবের হয়ে খেলতে আসছি। সেদিনকে অনাকাঙ্ক্ষিতভাবে একটা ঘটনা ঘটে, রাত্রিরে আমাদের উপর আক্রমণ হয়। জানালা সব ভেঙে ফেলে, আমাদের জানালা এসে আমাদের গায়ে কারো হাতে পায়ে লাগে। তো আমরা অনেক প্লেয়ারই ইনজুর হয়েছিলাম। 3 তলার ছাদ ছিল, ছাদ থেকে লাফ দিয়ে পালিয়ে গেছি আমরা 2 জন। নগরের পশ্চিমাঞ্চলে ক্রীড়া ও সাংস্কৃতিক বিপ্লবের জাগরণী সংসদের এমন তাণ্ডব ও লুটপাটের প্রতিবাদ জানানো সহ জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান ক্লাবের সদস্য সচিব। ওই দিন রাত্রে সবাই ক্লাব প্লেয়ারই ঠিক আমরা 7-10 সময় ক্লাব বন্ধ করে দিই, সব পুরো ক্লাবটা দিয়ে আমরা চলে গেছি সবাই যার যার বাসায়। হঠাৎ করে একটা বিষয় তোমার আমার ক্লাবের যে কেয়ারটেকার আমার টেলিফোন করেছে, কাকা এরকম ব্যাপার ক্লাবের ভিতরে অনেকগুলো পোলাপান ঢুকছে, এরা ভাঙচুর করতেছে, ক্যামেরা ট্যামেরা হাড়ি পাতিল টাতিল যা আছে সব ভাঙচুর করে শেষ করে দিচ্ছে। আর প্লেয়াররা সব প্লেয়ারের রুমে তারা দরজা জানা সব ভাঙছে। এগুলোতে আমি যতটা সম্ভব রিপেয়ারিং করছি, তারপরে এখন কোনো কিছুটা বাংলা দেখালাম আমি। আন্দোলনের সুযোগে নাশকতাকারীদের এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে ক্ষোভ জানিয়েছেন এলাকাবাসীও। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঝালকাঠির নলছিটিতে সাব রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন কোনো কর্মকর্তা না থাকায় ভোগান্তিতে রয়েছে সেবাগ্রহীতারা। সুবিধাভোগীরা জানায় 2023 সালের 31 ডিসেম্বর অবসরে যান সাব রেজিস্ট্রার সালাউদ্দিন। এরপর চলতি বছরের জানুয়ারির 8 তারিখ থেকে সপ্তাহে 2 দিন ঝালকাঠি সদরের সাব রেজিস্ট্রার মোহাম্মদ রফিকুল ইসলাম খণ্ডকালীন দায়িত্ব পালন করেন, কিন্তু তিনিও গত জুন মাসে অবসরে যান। এরপর কাঠালিয়া উপজেলা সাব রেজিস্ট্রার মোহাম্মদ সেলিম ভুইয়া নলছিটিতে 2 দিন, সদর অফিসে 2 দিন ও কাঠালিয়া অফিসে 1 দিন অফিস করেন। ফলে ভোগান্তিতে পড়তে হয় সেবাগ্রহীতাদের।
এর আগে স্যার ছিল না, স্যারে আসছে দলিল করে 1 ঘন্টা, একটা দলিল 1 ঘন্টা, 1.5 ঘন্টা লাগে একটা দলিল। তো এইভাবে মানুষ কি কতদিন ভোগ করবে? সপ্তাহে একদিন করছে, পরের দিন আবার আইনে সিরিয়ালের দলিল করিয়ে রয়েছে, কইছি পরের সপ্তাহে আইছি, পরের সপ্তাহে ওই ঘন্টা 2-3 দলিল করছে, এরপরে আর দলিল করে না, সে চলে গেছে। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। চট্টগ্রামে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি ও বাংলাদেশ শিক্ষক সমিতির নেতৃবৃন্দের সাথে 14 দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার্থীদের শিক্ষা জীবন রক্ষায় ছাত্র শিক্ষক অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে বলে মত প্রকাশ করেন নেতৃবৃন্দ। এ সময় চলমান পরিস্থিতি নিয়ে আলোচনায় এই মত প্রকাশ করেন নেতৃবৃন্দরা। খোরশেদ আলম সুজনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন 14 দলের চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য বোলায়েত হোসেন সহ অনেকে। শেষ করবো এশিয়া নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বাংলাদেশ নিয়ে আর কোনো শক্তিকে খেলতে দেওয়া হবে না বললেন প্রধানমন্ত্রী। সহিংসতায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান। 19 জুলাই রাতে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল জানালেন ওবায়দুল কাদের। ডক্টর ইউনূসের উস্কানিতে বিবৃতি দিচ্ছে বিদেশি সম্প্রদায়। এবং 10 দিন পর আবার চালু হলো মোবাইল ইন্টারনেট, বন্ধই থাকছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টিকটক, জানালেন টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। এশিয়া নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।